জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ভিপি নির্বাচিত হলেন স্বতন্ত্র প্যানেলের প্রার্থী আব্দুর রশিদ জিতু। তিনি জুলাই আন্দোলনের সমন্বয়ক ছিলেন। আর জিএস পদে জয়ী হয়েছেন শিবির সমর্থিত প্যানেলের মাজহারুল ইসলাম। জয়ের পর প্রতিক্রিয়ায় দলীয় লেজুর বৃত্তির রাজনীতিমুক্ত ক্যাম্পাস গড়ার আশ্বাস দেন ভিপি জিতু। কেন্দ্রীয় সংসদে ২৫টি পদের মধ্যে ২০টিতেই জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল। ভোট গ্রহণের ২ দিন পর শনিবার সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে জাকসু নির্বাচনের ফল ঘোষণা করে নির্বাচন কমিশন। এর আগ মুহূর্তে নির্বাচনের দায়িত্ব পালনকালে মৃত্যুবরণকারী চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৌমিতার স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। নির্বাচনে কোনো অনিয়ম হয়নি বলে জানায় নির্বাচন কমিশন। তবে কিছু ত্রুটি স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন তারা। ২১টি হল সংসদের ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা। সর্বোচ্চ ৩,৯৩০ ভোট পেয়ে মোহাম্মদ মাজহারুল ইসলাম সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন। সর্বোচ্চ ৩,৩৩৪ ভোট পেয়ে জনাব আব্দুর রশিদ জিতু নির্বাচিত হয়েছেন। এরপর ভিপি ও জিএস পদের বিজয়ীর নাম ঘোষণা করা হয়। ভিপি পদে নির্বাচিত হন স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেলের আব্দুর রশিদ জিতু এবং জিএস পদে ছাত্র শিবির প্যানেলের মোহাম্মদ মাজহারুল ইসলাম। এ সময় ইশতেহার পূরণের পাশাপাশি লেজুর বৃত্তির রাজনীতিমুক্ত ক্যাম্পাস গড়ে তোলার অঙ্গীকার করেন জিতু। জাকসুর ফলাফল অফিসিয়ালি ঘোষণার মাধ্যমে আমরা আমাদের সেই ৩৩ বছরের যে চাওয়া ছিল সেই চাওয়াকে পূর্ণ করতে পারছি। সবাইকে নিয়ে দলমত সকলকে নিয়ে একসাথে একটা ইনক্লুসিভ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গড়ে তোলা। প্রতি বছর যেন জাকসুর নির্বাচন অনুষ্ঠিত হয় এবং এটি যেন একটি সুস্থ কালচারে পরিণত হয়, সে জায়গায় আমরা আমাদের এই প্যানেল থেকে সর্বোচ্চ সদস্য থাকবো এবং আন্তরিক থাকবো। একই সাথে আমরা বলতে চাই, যারা নির্বাচিত হননি তাদের প্রতি আমরা শ্রদ্ধাশীল, তাদের প্রতি আমরা একই সঙ্গে কাজ করতে চাই। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হয়। নির্বাচনে ১১,৭৪৩ জন নিবন্ধিত ভোটার ছিলেন। এর মধ্যে প্রায় ৬৮% ভোট দিয়েছেন বলে জানায় কর্তৃপক্ষ। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অসংখ্য ঘটনা অঘটনের জন্ম দিল জাকসু নির্বাচন। গণনা করতে সময় লাগলো ৪৮ ঘন্টা। অসুস্থ হয়ে মারা গেছেন নির্বাচন সংশ্লিষ্ট শিক্ষক জান্নাতুল ফেরদৌস। পদত্যাগ করেন নির্বাচন কমিশনার মাফরুহি সাত্তার ও অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধা। আর ভোটে অনিয়মের অভিযোগ তুলে প্রত্যাখ্যান করে ছাত্রদল সহ ৪ প্যানেল। দায়িত্ব থেকে সরে দাঁড়ান ৩ শিক্ষকও। জাকসু নির্বাচনের ভোট গ্রহণ হয় বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত। কয়েকটি কেন্দ্রে চলে সন্ধ্যা ৭টা পর্যন্ত। ভোট শেষ হওয়ার আগেই অনিয়মের অভিযোগ ওঠে। বর্জনের ঘোষণা দেয় ছাত্রদল, সম্প্রীতির ঐক্য, সংসপ্তক পরিষদ, স্বাধীন অধিকার পরিষদ ও কয়েকজন স্বতন্ত্র প্রার্থী। দায়িত্ব থেকে সরে দাঁড়ান অধ্যাপক নাহারুন ইসলাম খান, অধ্যাপক নজরুল ইসলাম ও অধ্যাপক শামীমা সুলতানা। প্রথমে সিদ্ধান্ত ছিল ভোট গণনা করা হবে মেশিনে, পরে ঠিক হয় গোনা হবে হাতে কলমে। প্রায় ৮,০০০ ভোট গুনতে সময় লাগে প্রায় ৪৮ ঘন্টা। বেশ কিছু সিদ্ধান্তহীনতা ছিল এবং বাস্তবসম্মত সিদ্ধান্ত এটা ছিল না। ওনারা প্রথমে ওএমআর এটা প্রিন্ট করেছেন, সবাই এটা জানে যে আমরা মেশিন রিডেবল হবে। হঠাৎ করে ওনারা একদিন আগে সিদ্ধান্ত নিলেন না, এটা কাউন্ট করতে হবে। এর মধ্যে শুক্রবার অসুস্থ হয়ে মারা যান শিক্ষক জান্নাতুল ফেরদৌস। তখন অব্যবস্থাপনার অভিযোগে ভোট গণনা বন্ধ রাখা হয়। এই মৃত্যুর সঠিক বিচার চাই। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই অব্যবস্থাপনার জন্য দায়ী করছে এবং আমার এই মৃত্যুর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়ী নিতে হবে। পদত্যাগ করেন নির্বাচন কমিশনার মাফরুহি সাত্তার ও ডক্টর রেজওয়ানা করিম। অনেকগুলো অনিয়ম দেখেছি, অনেকগুলো মারাত্মক রকমের ত্রুটি দেখেছি, যেই ত্রুটিগুলো আসলে পুরো নির্বাচন প্রক্রিয়াটাকে প্রশ্নবিদ্ধ করেছে। ৩৩ বছর পর হওয়ায় জাকসু নির্বাচন এমনিতেই বেশ গুরুত্ব পাচ্ছিল। তারপরও ফল ঘোষণায় দীর্ঘ সময় নেয়ায় চলে এসেছে মানুষের মুখে মুখে। আফসানা আফরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে জাকসু নির্বাচনে কিভাবে গোনা হবে ভোট, মেশিন না ম্যানুয়াল পদ্ধতিতে, এ নিয়ে এখন বিভক্ত ছাত্র সংগঠনগুলো। ছাত্রদল বলছে ভোট গণনা হতে হবে ম্যানুয়াল পদ্ধতিতে। ছাত্র শিবির বলছে লন্ডনের প্রেসক্রিপশনে ভোট গণনা হবে না। স্বতন্ত্র প্রার্থীদের অনেকেই মেশিনের পক্ষে। এদিকে নির্বাচন কমিশন বলছে ভোট গণনার জন্য প্রস্তুত করা হয়েছে ৬টি মেশিন। হাতে গোনার সুযোগ তো আছেই।
দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক রাকসু নির্বাচন নিশ্চিত করতে ভোট গণনা পদ্ধতি ডিজিটাল নয়, ম্যানুয়াল করার দাবি ছাত্রদল ও রাকসু ফর রেডিক্যাল চেঞ্জের সমন্বিত প্যানেলের। তারা বলছেন মেশিনে ডিজিটাল কারচুপির শঙ্কা রয়েছে, তবে ভিন্ন মত ছাত্র শিবিরের। ডাকসুতে যে বিতর্ক হয়েছে, জাকসুতে যে বিতর্ক হয়েছে, সেই বিতর্ক আমাদের রাকসুতে হোক। আমরা চাই একদম স্বচ্ছ এবং গ্রহণযোগ্য একটি ভোট গণনা হোক। এটা আপনারা ভোটার সংখ্যা বেশি হলে আপনারা জনবল বৃদ্ধি করেন। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কি জনবলের অভাব? আমরা স্বচ্ছ ব্যালট বাক্স এবং ম্যানুয়াল ভোট গণনা চাই। 30,000 শিক্ষার্থীর ভোট নিতে হবে। এখানে প্রায় 43টা ভোট একজন শিক্ষার্থী দিবেন। 43টা পদ রয়েছে, 43টা ভোট এক একজন ভোটারের ভোট আমি যদি ম্যানুয়ালি গণনা করতে যাই তো জাহাঙ্গীরনগর তো আসলে 3-4 দিন সময় নিচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেটা হয়তোবা এক সপ্তাহ সম্ভব নাও হইতে পারে। এদিকে স্বতন্ত্র প্রার্থীদের অনেকেই বলছেন মেশিনে ভোট গণনা করা হলে সময় কম লাগবে, স্বচ্ছতা বাড়বে। মেলুন আরেকটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে যদি শিক্ষকরা এটাকে কাউন্ট করে ভোটার করে, তাহলে আমাদের একটা যারা স্বতন্ত্র তাদের মধ্যে একটা সন্দিহান থেকে যায়। এই ডিজিটাল যুগে ম্যানুয়াল মেথডে ভোট গণনা পদ্ধতি এটা একদম অবান্তর একটা বিষয়। রাকসু নির্বাচন কমিশন জানিয়েছেন প্রতিটি মেশিন ঘন্টায় 800 থেকে 1200 ভোট গণনা করতে সক্ষম। ম্যানুয়ালি করলে কি হয় তা তো সবাই দেখছে, বাস্তব উদাহরণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 3 দিন লাগছে, এখনও অমানবিক পরিশ্রম করে যাচ্ছে। আর এই যুগে এসে যারা এইগুলো বলে তারা বিজ্ঞানসম্মত কথা না। এটা রাকসু নির্বাচনে ভোটার সংখ্যা 28,303 জন। দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচন যেন কোনোভাবেই কলঙ্কিত না হয় তা নিশ্চিত করার দাবি ভোটারদের। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে আজ। এ নিয়ে আরও জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হবেন সহকর্মী আহসান হাবিব অপু। মোট 43টি পদে নির্বাচন করা হবে। কোন কোন প্যানেল থেকে সম্ভাব্য প্রার্থী কারা, এ বিষয়ে কোনো আভাস পেয়েছেন কি? রাকসু নির্বাচন ঘিরে আসলে যেই সময় যত গড়াচ্ছে, একদিকে যেমন শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ বাড়ছে, সেই সাথে শুরু থেকেই যে বিষয়টি আসছিল বারবার, এই যে নির্বাচন হবে কিনা, নির্ধারিত সময় হবে কিনা, ঠিকভাবে হবে কিনা, এই সব বিষয় নিয়ে যে সব প্রশ্ন উঠেছিল এটি কিন্তু পিছু ছাড়ছে না। এটি এখনকার সময়ে মূল আলোচনার বিষয় যে দফায় দফায় কিন্তু বিভিন্ন প্রসঙ্গ উঠে আসছে এবং বিভিন্ন বিষয়ে জটিলতা তৈরি হচ্ছে। সর্বশেষ যেটি ধরা হচ্ছিল যে রাকসু নির্বাচনে যেহেতু তারিখ নির্ধারিত হয়ে গেছে, 25 তারিখে নির্বাচন হবে এবং চূড়ান্ত ভোটার প্রার্থী তালিকা আজকেই ঘোষণা করা হবে। তো এখন হয়তো সবকিছুই স্বাভাবিকভাবে চলবে, কিন্তু এরই মধ্যে নতুন নতুন দাবিও উঠেছে। নতুন দাবি, এর মধ্যে ভোটার তালিকায় যে ব্যালট নম্বর সেটি নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেভাবে দেওয়া হচ্ছিল সেটি নিয়েও আপত্তি উঠেছে, যে কারণে আজকে বিকেলে লটারির মাধ্যমে প্রার্থীদের যে ব্যালট নম্বর সেটি চূড়ান্ত করা হবে বিভিন্ন সবগুলো পদে আলাদা আলাদাভাবে। এটিতে একটি সময়ের ব্যাপার, নতুন করে জটিলতা এসছে। নতুন জটিলতা যেটি যে জাহাঙ্গীরনগর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের পরে স্বাভাবিকভাবেই ধরা হচ্ছিল যে নির্বাচনে অবশ্যই এটি প্রযুক্তির মাধ্যমেই গণনা হবে, মেশিনের মাধ্যমে গণনা হবে, কিন্তু সেটি নিয়েও যেহেতু কালকে একটি জোরালো দাবি উঠেছে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে, এই সব কিছু মিলিয়ে কিন্তু এক ধরনের যখন উৎসব শুরু হওয়ার কথা তখনও এক ধরনের সংশয় তৈরি হয়েছে যে এই সব জটিলতা কাটাতে নির্বাচন কমিশন কতটা সহজভাবে করতে পারবে। আর নির্বাচনকে ঘিরে তারপরেও আমরা গতকালকে পর্যন্ত যেটি দেখেছি যে প্রার্থীদের মধ্যে এখনো প্রচারণা শুরু হওয়ার সময় শুরু হয়নি, কারণ আজকে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করার পরই এটি শুরু হবে। কিন্তু তারপরেও তারা তাদের মতো করে একজন আরেকজনের সাথে যেটি গণসংযোগ করছেন, শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করছেন, তার মাধ্যমে নিজেদের পরিচিতি জানানোর চেষ্টা করছে। এখানে গতকালকে যেটি শেষ দিন ছিল নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন, সেই দিন পর্যন্ত সেদিন 14 জনের মনোনয়নপত্র কেন্দ্রীয় যে সংসদ
পরিষদ সেখানে 14 জনের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এর মধ্যে 2 জন ভিপি প্রার্থী এবং একজন জিএস প্রার্থীও আছেন। সর্বশেষ আসলে ভিপি পদে 18 জন প্রার্থী আছেন, আর জিএস পদে 13 জন প্রার্থী এখন পর্যন্ত আছেন। তাদের নাম সহ সব প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। আর এর বাইরেও এরই মধ্যে নির্বাচনে যেটি রাকসু নির্বাচনের 9টি প্যানেল ঘোষণা করা হয়েছে, আমরা জানতে পেরেছি আজকে আরেকটি প্যানেল ঘোষণা হতে পারে। আর নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে চূড়ান্ত প্রার্থী তালিকাটা মূলত কখন ঘোষণা করা হবে তার উপরে যেহেতু প্রচারণা শুরু হবে। কিছুক্ষণ আগে প্রধান রিটার্নিং কর্মকর্তা সেতাউর রহমান সাথে কথা হয়েছে, তিনি বলেছেন যে মূলত যেটি নতুনভাবে ব্যালট নাম্বার, যেটি ভোটারদের প্রার্থীদের ব্যালট নাম্বার যেটি হবে, সেই ব্যালট নাম্বারটি যেহেতু লটারির মাধ্যমে হবে, আজকে বিকেলে এটি লটারির মাধ্যমে হওয়ার পরে মূলত শেষ সময়ে বিকেলের নাগাদ নতুন করে যে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। এরপরেই রাকসু নির্বাচনের প্রচারণাও শুরু হবে এবং পরবর্তী ধাপগুলো সম্পর্কে নির্বাচন কমিশন নতুন করে কি সিদ্ধান্ত নেওয়া যায় সেসব বিষয়গুলো কিন্তু আলোচনায় আসবে। নিশ্চয়ই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করার পর আপনার মাধ্যমে আমরা তা দর্শকদের জানাবো। ঐকমত্য কমিশনের সব প্রস্তাবে একমত হতে হবে এমন কোনো কথা নেই বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। এদিকে ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজের দাবি, সংস্কারের রূপরেখা নাগরিক সমাজের মতামতে করা হলেও ভিন্নভাবে দেখানো হচ্ছে। শনিবার সকালে রাজধানীতে এক আলোচনা সভায় তারা এসব কথা বলেন। একই সাথে অবশ্যই যে কোনো একটি পদেই থাকতে পারবেন। শনিবার গুলশানে গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ, জনমানুষের ভাবনা ও প্রত্যাশা নিয়ে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট বিইআই। সরকারের উপরে মানুষের অনাস্থা, ভরসার জায়গাটা কমছে। অনুষ্ঠানে রাজনীতি, বিচার, সংস্কার সহ বিভিন্ন বিষয়ে জরিপের ফলাফল তুলে ধরা হয়। বলা হয়, দেশের 24 ভাগ মানুষ আগে নির্বাচন চায়, সংস্কারের পক্ষে 19 ভাগ, আর একই সঙ্গে দুটোই চান 57% মানুষ। 75টার ব্যাপারে একমত হয়েছে। পরে বর্তমান পরিস্থিতি ও আগামীর বাংলাদেশ গড়তে যেসব বিষয়ে অগ্রাধিকার দরকার সে সম্পর্কে মতামত তুলে ধরেন বিভিন্ন দলের নেতারা। নারীদের আসন যাতে 50 থেকে 100 হয় এবং এই 100 আসনে যাতে সরাসরি নির্বাচিত হয়ে নারীরা পার্লামেন্টে বসতে পারে। নিজেদের রাজনৈতিক লক্ষ্যকে সামনে আনতে গিয়ে যে এইখানে শক্তি ভারসাম্যে একক কোন শক্তির কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়নি। ঐকমত্য কমিশনের সহসভাপতি বলেন, প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি ছাড়া দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা অসম্ভব। আমরা একটা গণতন্ত্রে উত্তরণের কথা বলছি। আমার কেন যেন মনে হচ্ছে যে আমাদের রাজনীতিবিদরা কম বেশি এই জায়গায় আটকে যাচ্ছেন, যেন একটা নির্বাচনই হচ্ছে উত্তরণে, গণতন্ত্রে উত্তরণের পথ। এদিকে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ জানান, সব প্রস্তাবে একমত হওয়ার বাধ্যবাধকতা আরোপের চেষ্টাকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন তিনি। এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা যারা বলছে সেটাও আপনারা একটু বিশ্লেষণ করে দেখবেন, যে এই অনিশ্চয়তা সৃষ্টির মধ্য দিয়ে অন্য কোনো বিষয় সেখানে আড়ালে বলতে চাচ্ছে কিনা। অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার উপর গুরুত্ব দেন এ সংক্রান্ত কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। এটা শুধু আমাদের সদিচ্ছা দরকার আমাদের রাজনীতিবিদদের। তারা এখন ছাত্র শিক্ষক সংগঠনগুলোকে বিলুপ্ত করে, অঙ্গ সহযোগী বিলুপ্ত করে তাদেরকে ছাত্র হইতে দেয়, শিক্ষক হইতে দেয়, প্রত্যেকের দায়িত্ব যাতে পালন করতে পারে। ভিন্নমত থাকলেও দেশের স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী সব দলকে সহনশীল হওয়ার আহ্বান জানান বক্তারা। গণভোটে তাদের রায় সরকারের পক্ষে আসলেও কিন্তু। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফ্যাসিবাদ থেকে মুক্তি পেয়ে দেশে সাম্প্রদায়িক উগ্রবাদের সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে জুলাই বিপ্লব এবং আগামী গণতন্ত্র ভাবনা শীর্ষক এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। বলেন, এমপি বা মন্ত্রী হওয়ার জন্য নয়, মানুষের ভোটাধিকার আদায়ে নেতাকর্মীদের কাজ করতে হবে। স্বৈরাচার ও মৌলবাদের উত্থান ঠেকাতে নেতাকর্মীদের জনগণের জন্য রাজনীতি করার আহ্বান জানান তিনি। একটি দল বেহেশতের টিকিট বিক্রি করছে উল্লেখ করে তিনি বলেন, যারা তাদের সঙ্গে থাকবে না তারা দোজখে যাবেন। সরকার সংস্কারের গান গাইতে গাইতে কুসংস্কার করে ফেলছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, সংস্কারের জন্য সরকার বিদেশ থেকে লোক ভাড়া করে এনেছে। এ সময় পিআর পদ্ধতিরও সমালোচনা করেন বিএনপির এই নেতা। আমরা ফ্যাসিবাদের থেকে মুক্তি পেয়েছি, কিন্তু গণতান্ত্রিক মূল্যবোধ থেকে আমরা এখন সাম্প্রদায়িকতা, উগ্র উন্মাদনার সৃষ্টি শুরু হয়ে গেছে। যদি গণতন্ত্রের পথে রাষ্ট্র ব্যবস্থাকে না রাখতে পারি, তাহলে সাম্প্রদায়িকতা হবে ফ্যাসিবাদের চেয়ে দ্বিগুণ।
বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে প্রাণী সংরক্ষণ আইন সংস্কার করার আশ্বাস দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার রাজধানীর চীন-মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী পোষা প্রাণী মেলায় একথা জানান তিনি। মেলায় প্রাণীর চিকিৎসায় বিশেষ হাসপাতাল করার দাবি জানান আয়োজক ও প্রাণীপ্রেমীরা। পুরান ঢাকায় ঘোড়া চড়ার প্রশিক্ষণ দেন আসিফ। ভারতীয় প্রজাতির 4টি ঘোড়া এনেছেন মেলায়। আগারগাঁও চীন-মৈত্রী সম্মেলনে দিনব্যাপী পোষা প্রাণীর মেলায় তাকে ঘিরে দর্শনার্থীর ভিড়। বিক্রি কিনে করে থাকি, রাইডিং স্কুল আছে, যারা রাইডিং শিখতে চায় তারা আসে আমার এখানে। সরাইল গ্রেহাউন্ড কুকুর বেশ জনপ্রিয়। দারুণ প্রভুভক্ত এই প্রজাতিটি এখন খামারে উৎপাদন হচ্ছে। ইন্ডিয়ান আর্মিরা যে এটাকে আর কি লালন পালন করে সিকিউরিটির জন্য, ঠিক আছে। বিশিষ্ট হচ্ছে এটা খুব বিশ্বাসী প্রাণী একটা, ঠিক আছে, খুব কেয়ারফুল সিকিউরিটি দেয়। মেলার অন্যতম চমক জার্মান শেফার্ড। গৃহপালিত এই কুকুর এখন অনেকেই শখের বশে পুষছেন। বিদেশি প্রজাতির ম্যাকাও কাকাতুয়ার জমায়েত ঘটেছে মেলায়। এই পাখি দেখলাম, কুকুর দেখলাম, ঘোড়া দেখলাম, আর অনেক নতুন নতুন প্রাণী দেখলাম যেগুলো হলো গিয়ে বাসায় পালা যাবে না, এরকম অনেক সুন্দর। অসুস্থ হয়ে পড়লে এদের নিয়ে আমরা অনেক টেনশনে পড়ে যাই। দেন ডাক্তার, তেমন কোনো ডাক্তার বা কোনো কিছু নাই, তো এদের জন্য একটা ভালো মেডিকেল করা উচিত। দেশি প্রাণী চিকিৎসার জন্য বিশেষ উদ্যোগ নেওয়ার দাবি জানান আয়োজকরা। বিড়াল সহ বন্য প্রাণী, হাতি থেকে বাঘ, তাদের যাতে কোনো ক্রাইসিসে পড়তে না হয়, যেখানেই এই সমস্যাটা হবে সেখানে আমরা ছুটে যাব। এটা অস্থায়ী ভবনে হবে, সে হসপিটালে আপনার যত রাতে যখনই হোক আপনারা কল দিলে কোনো পশু পাখি কোথাও আহত হয়ে পড়ে আছে সংবাদ দিলে আমরা এই অ্যাম্বুলেন্সে করে তাদের নিয়ে এসে সুচিকিৎসা দেব। মেলায় আমরা বিএনপির পরিবারের পক্ষ থেকে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। লন্ডন থেকে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি জানান, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে প্রাণী রক্ষার আইনগুলো যুগোপযোগী করা হবে। ইনশাআল্লাহ জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে পশু পাখি, বন্য প্রাণী তথা বাস্তুতন্ত্রের নিরাপত্তার জন্য এই আইনগুলোকে আমরা ইনশাআল্লাহ সময় উপযোগী করব। আলোচনা সভা শেষে প্রাণী রক্ষা অবদানের জন্য জেলা পর্যায়ে স্বেচ্ছাসেবকদের পুরস্কৃত করা হয়। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিলেটে পাথর লুটকাণ্ডে বিএনপির পদ হারানো শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার রাত 11টার দিকে নগরীর কুমারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাবের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 1 বছরে কোম্পানিগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলা থেকে অবৈধভাবে বিপুল পরিমাণে পাথর উত্তোলন করা হয়। এই ঘটনা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়। পরবর্তীতে সাদা পাথর লুটের ঘটনায় দায়ীদের গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা জোরদার করে র্যাব 9। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাথর লুটপাটে অভিযুক্ত অন্যতম মূল হোতা শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করেছে র্যাব। গত 11 আগস্ট পাথর লুটপাটে জড়িত থাকার অভিযোগ ওঠায় কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিনের পদ স্থগিত করে দলটি। এ নিয়ে আরও জানাতে সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রানা মজুমদার। রানা, র্যাব তো তাকে গ্রেপ্তারের পর পুলিশের কাছে হস্তান্তর করেছে, এর পরবর্তী আইনি প্রক্রিয়া কি হবে? দেখুন, মূলত গতকালকে কিন্তু এই যে শাহাবুদ্দিন তাকে কিন্তু গ্রেফতার করা হয় এবং র্যাব তাকে আসলে র্যাব 9 তাকে মূলত গ্রেফতার করেছে এবং র্যাবের সাথে কথা বলে আমরা যে বিষয়টি জানতে পেরেছি, মূলত বেশ আগে থেকেই কিন্তু তাকে আসলে নজরদারির মধ্যে আনার চেষ্টা করা হয়েছিল এবং বিভিন্ন আসলে গোপন সংবাদ পাশাপাশি বিভিন্ন সোর্স কাজে লাগিয়ে কিন্তু র্যাব এই কাজটি করতে পেরেছে এবং তাকে মূলত খনিজ সম্পদ ব্যুরোর যে মামলা হয়েছিল কোম্পানিগঞ্জ থানায়, সেই মামলায় তাকে মূলত আটক করা হয়েছে এবং তাকে পরবর্তীতে কিন্তু কোতোয়ালি থানাতে, সিলেটের কোতোয়ালি থানাতে সেখানে কিন্তু তাকে হস্তান্তর করা হয়েছে এবং এর পরবর্তী যে প্রক্রিয়াটি সেটি মূলত আসলে তাকে কোর্টে তোলা হবে এবং আইনগত যে অন্যান্য প্রক্রিয়াগুলো রয়েছে সেই প্রক্রিয়াগুলো কিন্তু সম্পন্ন করা হবে। পাশাপাশি আমরা এই ব্যাপারটি নিয়ে আসলে আইনশৃঙ্খলা বাহিনীর সাথেও কথা বলেছিলাম। তারা বলছেন যে এই ঘটনার সাথে যারা যারা জড়িত, বিশেষ করে আপনি জানেন যে সাদা পাথর লুটপাটের যে ঘটনা ছিল সেটি সারা দেশেই কিন্তু সমালোচিত হয়েছে, আলোচিত হয়েছে এবং এর পেছনে আসলে মূলত যারা যারা জড়িত ছিলেন তাদের সবাইকেই আইনের আওতায় নিয়ে আসার জন্য কাজ করা হবে এবং আমরা দেখেছি যে নতুন যিনি জেলা প্রশাসক তিনি আসার পরে কিন্তু আরও বেশ তৎপর হয়েছে এই কার্যক্রমটি
এবং এরই ধারাবাহিকতায় কিন্তু আমরা দেখতে পেলাম যে গতকালকে শাহাবুদ্দিনকে আটক করা হলো। এবং এই ক্ষেত্রে আরেকটি বিষয় উল্লেখ করা প্রয়োজন, আমরা এর আগে যে বিষয়গুলো দেখেছিলাম যে অনেক ক্ষেত্রে শ্রমিকদেরকে আটক করা হয়েছে কিংবা গাড়ি জব্দ করা হয়েছে, মালামাল জব্দ করা হয়েছে, কিন্তু এবারই আমরা দেখলাম যে আসলে বিএনপির তিনি কিন্তু সদ্য বহিষ্কৃত একজন নেতা এবং বিএনপি থেকেও কিন্তু তার যে অভিযোগগুলো ছিল সেই অভিযোগের সুস্পষ্ট প্রমাণ থাকা সাপেক্ষে কিন্তু তাকে আসলে উপজেলা বিএনপির পদ থেকে তাকে বহিষ্কার করা হয় এবং সেই ক্ষেত্রে কিন্তু তাকে গতকালকে আটক করা হলো। এভাবে আসলে জনমনে এক ধরনের স্বস্তি ফিরে এসেছে যে যারা এইভাবে পেছন থেকে কলকাঠি মেরেছেন, যারা মূল হোতা কিংবা যারা এসবে চাঁদাবাজি করেছেন কিংবা পাথর লুটপাটের ঘটনায় যারা মূলত জড়িত তাদেরকেই যাতে মূলত আইনের আওতায় নিয়ে আসা হয় সেই দাবিটুকু জানিয়েছেন। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা এর আগেও দেখেছি যে বিভিন্ন জায়গায় কিন্তু এই যে সাদা পাথরের লুটপাটের যে পাথরগুলো ছিল সেগুলো কিন্তু বিভিন্ন জায়গায় পাওয়া গেছে, পুকুরে পাওয়া গেছে, কারো বাড়িতে পাওয়া গেছে। এবং শাহাবুদ্দিনের ব্যাপারে যদি আরেকটি তথ্য দিই, তিনি কিন্তু সরকারি 150 একর জায়গা তিনি দখল করে রেখেছিলেন এরকম একটি অভিযোগ পাওয়া গিয়েছিল এবং সেখানে মূলত তিনি বেশ কয়েকটি কাঁসার মিল, পাথর ভাঙার যে মেশিনগুলো রয়েছে, পাথর ভাঙার যে মিলগুলো রয়েছে সেগুলো কিন্তু সেখানে তিনি বসতে দিয়েছিলেন এবং সেখান থেকেও কিন্তু তিনি মাসুয়ারা আদায় করতেন। এভাবে তার বিরুদ্ধে কিন্তু নানা অভিযোগ ছিল। তো সেক্ষেত্রে তার আটকের পর সবাই কিংবা সচেতন নাগরিক সমাজ কিংবা পরিবেশবাদী যারা রয়েছেন তারা বলছেন যে যারা এই সাদা পাথর লুটপাটের ঘটনায় আরও যারা জড়িত রয়েছেন তাদেরকেও যাতে দ্রুত চিহ্নিত করা হয় এবং তাদেরকেও যাতে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হয়। এবং আমরা দেখেছি যে আসলে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন এখন বেশ তৎপর ভূমিকা পালন করছে এবং তাদের এই তৎপরতার কারণে এখন অনেকটাই কিন্তু আসলে বলা যায় যে পাথর লুটপাটের কোনো ঘটনা এই মুহূর্তে সাদা পাথর কিংবা জাফলং কেন্দ্রিক কোনো ঘটনাই ঘটছে না প্রাথমিকভাবে এটি মনে হচ্ছে। তবে আরেকটি বিষয় এখানে উল্লেখযোগ্য যে আসলে এই যে পাথরগুলো লুটপাট হয়েছে সেগুলো পুনঃস্থাপনের প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছিল এবং সেগুলোও চলেছে। তবে এখানে আসলে সুন্দরভাবে যাতে এই পাথরগুলো বেচানো হয় এবং পুনঃপ্রতিস্থাপন করা হয় সেই দাবিটুকু জানিয়েছেন কিন্তু পর্যটন সংশ্লিষ্টরা। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। সিলেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী রানা মজুমদার। সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা খুলনা ফরিদপুর বরিশাল মহাসড়ক অবরোধ ও পাবনার বেড়ায় সকাল সন্ধ্যা হরতাল চলছে। শুরুতে ফরিদপুরের সড়ক পরিস্থিতির খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী এস.এম. মাসুদুর রহমান। মাসুদুর, এই যে অবরোধটি সেটি কখন থেকে শুরু হয়েছে? বেশ কিছু জরুরি সেবা তো এর আওতা মুক্ত থাকছে, সড়কের পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখা যাচ্ছে? আসন পুনর্বিন্যাসের দাবিতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী এবং হামিরদী এই দুইটি ইউনিয়নকে পার্শ্ববর্তী একটি আসনের সাথে সংযুক্ত করার পর থেকেই এই ইউনিয়নের বাসীরা তারা বিক্ষোভের ডাক দেয়। গত তৃতীয় দফায় আজকে পঞ্চম দিনের মতো এই সড়ক অবরোধ করা হচ্ছে। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পুকুরিয়া, আলগী, হামিরদী এবং মনসুরাবাদ বিভিন্ন বাস স্টেশনে তারা গাছের গুঁড়ি ফেলে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করছে। আজ সকাল 6টা থেকে তারা আবারও 3 দিনের লাগাতার সড়ক অবরোধের ঘোষণা দেওয়ার পর সকাল থেকে সে সড়কগুলোতে টায়ার জ্বালিয়ে এবং গাছের গুঁড়ি ফেলে মহাসড়ক অবরোধ করে। এখন আমি দাঁড়িয়েছি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পুকুরিয়া বাস স্ট্যান্ডে, যেখানে দেখা যাচ্ছে যে টায়ার জ্বালিয়ে এবং গাছের গুঁড়ি ফেলে তারা সড়ক অবরোধ করেছে, যে কারণে দক্ষিণ পশ্চিম অঞ্চলের 21 জেলার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে। ঢাকা খুলনা এবং ফরিদপুর বরিশাল মহাসড়ক বন্ধ। আমরা পাশাপাশি জানতে পেরেছি কিছুক্ষণ আগে ফরিদপুর থেকে পদ্মা সেতু হয়ে যে রেল পথ, সেই রেল পথে তারা অবরোধ করার কারণে রেল পথে বাধা সৃষ্টি হয় এবং রেল যাত্রীরা সেখান থেকে নেমে অন্যান্য বিকল্প পথে যাচ্ছে। এছাড়া ঢাকা থেকে খুলনাগামী যে রেলপথটি আছে জাহানাবাদ এক্সপ্রেস, সেটাও সেই রেলপথটা বন্ধ থাকার কারণে রেলপথ অবরোধ করে রেখেছে এই আন্দোলনকারীদের দাবি যতক্ষণ পর্যন্ত নির্বাচন কমিশন তাদের এই দুটি ইউনিয়নকে পুনর্বহাল না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা মহাসড়ক অবরোধ করে যাবে। সকাল সন্ধ্যা এই অবরোধ চলবে আগামী 3 দিন, এমনটি জানিয়েছে স্থানীয় বিক্ষোভকারীরা। পাশাপাশি স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন সহ সকলেই অবস্থান করছেন যে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এবং বিশৃঙ্খল এবং যানমাল রক্ষার্থে তারা রাজপথে কাজ করবে। তারা বিশৃঙ্খল পরিবেশ এড়িয়ে শান্তিপূর্ণ অবস্থান নিতে আন্দোলনকারীদের অনুরোধ করেছে। পাশাপাশি সম্ভব হলে তারা এই অবরোধ প্রত্যাহার করার দাবি অনুরোধ করেছেন। কিন্তু স্থানীয়দের দাবি যতক্ষণ পর্যন্ত নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তী সরকার তাদের এই দাবি পূরণ না করবে ততক্ষণ পর্যন্ত তারা মহাসড়ক থেকে উঠবে না।
এমনটি বলেছে স্থানীয় আন্দোলনকারীরা। তাদের দাবি এই দুটি আসন, এই দুটি ইউনিয়ন তারা যদি অন্য আসনে সংযুক্ত হয় ভবিষ্যৎ এবং তারা জনদুর্ভোগে পড়বে, বিভিন্ন বৈষম্যর শিকার হবে এবং তাদের সকল উন্নয়ন কর্মকাণ্ড থেকে তারা বঞ্চিত হবে। যে কারণে তাদের প্রাণের দাবি হয়ে এবং তাদের অস্তিত্বের দাবি এই দুটি ইউনিয়নকে আবার পুনর্বহাল করা, যে কারণে তারা মহাসড়ক অবরোধ করে তাদের দাবি পূরণের জন্য অব্যাহতভাবে চেষ্টা করে যাচ্ছে। তারা চায় যে সরকার যদি দাবি পূরণ করে তাহলে তাৎক্ষণিক তারা এই সড়ক অবরোধ প্রত্যাহার করবে। এটাই ছিল ফরিদপুরের সড়ক অবরোধের সর্বশেষ তথ্য। মাসুদুর আমাদের সাথেই থাকবেন। এবারে পাবনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খাইরুল ইসলাম। খাইরুল, পাবনাতে তো সকাল সন্ধ্যা হরতালেরই ডাক দেওয়া হয়েছে। এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কেমন, আর স্থানীয় জনগণ কি বলছেন? আসলে আমি এখানে সকাল থেকে এসে দেখছি যে সকাল 8টা থেকে এখানে যে হরতাল পালিত হচ্ছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আজকের এই হরতাল চলছে। আমি এখন অবস্থান করছি পাবনার বেড়া যে উপজেলায় আজকে সকাল সন্ধ্যা হরতালের আহ্বান করা হয়েছে। এখানে আপনি দেখতে পাবেন যে ঢাকা পাবনা যে মহাসড়ক রয়েছে এখানে টায়ার জ্বালিয়ে আবার রাস্তায় গাছের গুঁড়ি ফেলে কিন্তু হরতালকারীরা তারা হরতাল পালন করছে এবং সকাল থেকে এটি শুরু হয়েছে। আর এদিকে কিন্তু শুধু ঢাকা পাবনা মহাসড়ক নয়, আপনি জানেন যে বেড়া সাতিয়ার এই সড়কটি কিন্তু যান চলাচল বন্ধ করে দিয়েছে গাছের গুলি ফেলে এই হরতালকারীরা। পাশাপাশি এখানে পুলিশের কর্মকর্তারা আছেন এবং এখানে তারা বলছেন যে তারা যেন শান্তিপূর্ণভাবে এই হরতাল পালন করে সেদিকে তারা সজাগ রয়েছে এবং তাদেরকেও যারা হরতাল পালন করছে তাদেরকে কিন্তু আহ্বান করছেন যেন কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। আর আপনি একটি বিষয় জানিয়ে রাখি যে পাবনা 1 যেটি বেড়া আংশিক সাতিয়া সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে কিন্তু পাবনার এই বেড়া উপজেলায় আজকে সকাল সন্ধ্যা হরতালের আহ্বান করা হয়েছে এবং একদিনে এই হরতাল পালিত হবে এবং এই দাবি তাদের যদি মানা না হয় তারা আগামীতে আরো বৃহত্তর কর্মসূচি ডাক কিন্তু দিয়েছেন। আর এই আন্দোলনকারী বলছেন যে এখানে কিন্তু পাবনার এই নৌ যে রুট রয়েছে সেটিও কিন্তু তারা বন্ধ করে দেবেন, এমনটি কিন্তু তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলছেন। আর গত 7 তারিখে এই এখান থেকে কিন্তু পাবনা 1 আসনের আলাদা করা বিষয় হয়েছে বিষয়ে কিন্তু তারা 7 তারিখে একটি কিন্তু কর্মসূচি পালন করে এবং সেই 7 তারিখ কর্মসূচিতে তারা এই হরতালের কিন্তু আহ্বান করে। অর্থাৎ যে পাবনার এই বেড়া উপজেলা যে সাথিয়ার সাথে সংযুক্ত ছিল এবং সেটি বিভক্ত করে পাবনার বেড়াকে সুজানগরের মধ্যে আসলে দেওয়ার কারণেই কিন্তু পাবনার এই বেড়ার মানুষ কিন্তু ফেসে উঠেছে এবং তাদের একটি দাবি যে তাদের বেড়া এবং সাথিয়ার সঙ্গে যে সংযুক্ত ছিল সেটি করা না হলে তারা আরো বৃহত্তর কর্মসূচি পালন করবেন, এমনটি কিন্তু তারা জানিয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন যে পাবনা ঢাকা মহাসড়কের এই বেড়ার সিএনবি মোড়ে যেখানে কিন্তু অসংখ্য হরতালের সমর্থনকারীরা তারা কিন্তু টায়ার এবং গাছের গুলি কিন্তু অবরোধ সৃষ্টি করেছে, যে ফলে কিন্তু ঢাকা পাবনা মহাসড়ক সম্পূর্ণ কিন্তু অচল হয়ে পড়েছে। এই ছিল আমার কাছে পাবনার বেড়া থেকে হরতালের সর্বশেষ। দাবিতে হরতাল এবং অবরোধ কর্মসূচি চলছে। ফরিদপুর ও পাবনা থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা। তাপমাত্রা বৃদ্ধি পেলেই মেঘ বিস্ফোরণের মাত্রা বেড়ে যায় 10 ভাগ। অল্প সময়ে বেশি বৃষ্টিতে প্লাবিত হয় সমতলের এলাকা। আবহাওয়াবিদরা বলছেন মেঘ বিস্ফোরণ নতুন এক দুর্যোগ, অথচ এর পূর্বাভাস দেয়া সম্ভব নয়। তাই এ নিয়ে আরও গবেষণা প্রয়োজন। সেই সাথে নতুন আবহাওয়া প্রযুক্তির ব্যবহারও জরুরি। পাহাড়ি এলাকায় মেঘ বিস্ফোরণের ছোট জায়গায় হঠাৎ ব্যাপক বৃষ্টি নামে। আবহাওয়া বিজ্ঞানের মতে প্রতি ঘন্টায় 100 মিলিমিটার বা 4 ইঞ্চি বেশি বৃষ্টি হলেই তা ক্লাউড ব্লাস্ট বা মেঘ ভাঙা বৃষ্টি বলে। সম্প্রতি দক্ষিণ এশিয়া জুড়ে এই দুর্যোগ বাড়ছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে 5 বছরে ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানের পাহাড়ের পাশাপাশি সমতলেও মেঘ বিস্ফোরণের ঘটনা বেড়েছে। জুলাই থেকে সেপ্টেম্বর বাংলাদেশে অতি ভারী বৃষ্টি বেড়েছে। 2020 সালে রংপুরে 433 মিলিমিটার, এবছর জুলাই ফেনীতে 406 ও 399 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আসাম, মেঘালয়, ত্রিপুরায় মেঘ বিস্ফোরণের সৃষ্ট ঢল বাংলাদেশের উপর দিয়ে বয়ে যায়। এতে বাড়ছে আকস্মিক বন্যা। তাপমাত্রা যদি 1 ডিগ্রি পরিমাণ বৃদ্ধি পায়
তাহলে এই সব যে স্বল্প সময় অধিক বৃষ্টিপাত, এটা একটা মেঘ বিস্ফোরণও এই আওতার মধ্যেই পড়ে। স্বল্প সময় ভারী বৃষ্টিপাত সংঘটিত হওয়ার ঘটনাগুলো 10% বৃদ্ধি পায়। আবহাওয়া অফিস বলছে এবছর মে মাসে স্বাভাবিকের চেয়ে ৬২ ভাগ বেশি বৃষ্টি হয়েছে। জুলাই জুড়ে ২৩ ভাগ বাড়লেও আগস্টে ছিল স্বাভাবিক বৃষ্টি। তবে সেপ্টেম্বরে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, এতে আবারও অতি ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে। তবে ঝড় বৃষ্টির পূর্বাভাস দেয়া গেলেও মেঘ বিস্ফোরণের পূর্বাভাস দেয়া সম্ভব নয়। 5টি রাডার যদি পুঙ্খানুপুঙ্খভাবে আমরা চালাতে পারি, তাহলে ক্লাউড বাস্ট সহ অন্য ফেনোমেনা যেটি স্বল্প সময়ের মধ্যে সংঘটিত হয়, পূর্বাভাসের ক্ষেত্রে যুগোপযোগী ভূমিকা পালন করা যাবে। দরকার শুধু অত্যাধুনিক যন্ত্রপাতি, ইন্টিগ্রেশন এবং ক্যাপাসিটি বিল্ডিং বা স্কিলড আবহাওয়া বিজ্ঞানী। এদিকে অতি ভারী বৃষ্টির প্রভাবে মঙ্গলবার নাগাদ তিস্তা, ধরলা, দুধকুমার নদীর পানি বিপদসীমার ওপরে যেতে পারে। এর আশেপাশে নিম্নাঞ্চলে সাময়িক বন্যার পূর্বাভাস দিয়েছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খাগড়াছড়ির অন্যতম পর্যটন কেন্দ্র রিসাং ঝর্ণায় যাওয়ার জন্য নতুন সড়ক নির্মাণের 4 মাসের মধ্যেই ধসে পড়েছে। বন্ধ করে দেয়া হয়েছে পর্যটকবাহী জিপ ও পিকআপ চলাচল। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার ও স্থানীয় সরকার বিভাগের গাফিলতির কারণেই এই দশা। অন্যদিকে এলজিইডির দাবি, অর্থ বরাদ্দ কম থাকায় যথেষ্ট টেকসই করা যায়নি সড়ক। সবুজ পাহাড়ের মাঝে দৃষ্টিনন্দন ঝর্ণার কলতান। খাগড়াছড়ির মাটিরাঙ্গায় রিছাং ঝর্ণা দেখতে দেশের নানা প্রান্ত থেকে আসেন পর্যটকরা। সেখানে যাতায়াতের সড়কটি পাকা করা হয় এবছরের মার্চে, কিন্তু 4 মাস না পেরোতেই জুলাই মাসে বেশ কয়েকটি স্থানে দেখা দেয় ফাটল ও ধস। ঝুঁকি এড়াতে পর্যটকবাহী জিপ ও পিকআপ চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এতে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় লোকজন ও পর্যটকরা। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার ও কাজে গাফিলতির উঠেছে অভিযোগ। বিভিন্ন জায়গায় ভাঙার কারণে আমাদের পর্যটকরা গাড়ি নিয়ে যেতে পারছে না, কষ্ট হচ্ছে বিভিন্ন কারণে। আমরা গাড়ি নিয়ে ঢুকতে পারি না। আপনার আরেকটা গাড়ি আসলে ওদিকে ওভারটেক করার কোনো জায়গা নাই এখানে। প্রকল্পে বরাদ্দ কম থাকায় টেকসই সড়ক ও গার্ডওয়াল নির্মাণ সম্ভব হয়নি স্বীকার করেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী। আমরা যে বাজেটের মধ্যে ছিল ওইগুলো কাজ করেছি, কিন্তু বড় বড় ওয়ালগুলো যেগুলো আমাদের ওই ইয়ের মধ্যে সম্ভব ছিল না, আমরা আলাদাভাবে প্রেরণ করেছি ইমার্জেন্সি মেনটেন্যান্সের জন্য। সড়কটি দ্রুত ঠিক করা না হলে দুর্ঘটনার ঝুঁকি রয়েছে বলছেন স্থানীয়রা। জনদুর্ভোগ কমাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। ঝুঁকিপূর্ণ অবস্থা তৈরি হয়েছে, এ বিষয়ে আমরা এলজিইডির দৃষ্টি আকর্ষণ করে আমরা যোগাযোগ করেছি। আমরা আশ্বস্ত হয়েছি যে এই বিষয়ে খুব শীঘ্রই কাজ শুরু হবে। এর মাধ্যমে সেই মেরামতগুলো সম্পন্ন হলে আমি মনে করি যে এখন যে যোগাযোগের যে সমস্যা তৈরি হচ্ছে সেটি সমাধান হয়ে যাবে। রিছাং ঝর্ণায় প্রতি বছর বেড়াতে যান অন্তত 50,000 পর্যটক। এবছর 51,56 লাখ টাকা ব্যয়ে 1.5 কিলোমিটারের বেশি দীর্ঘ সড়ক নির্মাণ করে এলজিইডি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভোররাতে মাত্র 2 ঘন্টায় বেচা কেনা হয় কয়েক কোটি টাকার মাছ। আলো ফোটার আগেই শেষ হয় লেনদেন। হাজীগঞ্জের ধেররা মৎস্য আড়তে চাঁদপুর ছাড়াও আশপাশের বিভিন্ন জেলার ক্রেতা বিক্রেতারা আসেন নানা প্রজাতির তাজা দেশি মাছের খোঁজে। আড়ত থেকে প্রতিদিন মাছের চালান যায় রাজধানী সহ সারা দেশে। এদিকে মামলার কারণে বন্ধ আছে আড়তের ইজারা। এতে রাজস্ব হারাচ্ছে পৌর কর্তৃপক্ষ। সূর্য ওঠার আগেই ক্রেতা বিক্রেতার উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠে হাজীগঞ্জের ধেররা মৎস্য আড়ত। বিভিন্ন জেলা থেকে মাছ নিয়ে বিক্রেতা ও জেলেরা আসেন ধেররার 30টি আড়তে। এখান থেকে মাছ সংগ্রহ করেন দেশের বিভিন্ন প্রান্তের পাইকাররা। ভোররাতে তাজা মাছের জন্য আড়তে আসেন ব্যবসায়ীরা। এক একটি আড়তে দৈনিক 5 থেকে 10 লাখ টাকার মাছ কেনা বেচা হয়। আর ভোরের আলো ফোটার আগেই শেষ হয় সব লেনদেন। আড়ত ঘিরে 5 শতাধিক শ্রমিক সহ 3000 মানুষের কর্মসংস্থান হচ্ছে। অন্যান্য বাজার চেয়ে একটু কম পাওয়া যায়, এই জন্য আমরা এখানে আসি। আমরা লক্ষ্মীপুর থেকে আসি। আমরা দৈনিক 50-60 হাজার টাকার মাছ কিনে আবার আমরা ওখানে নিয়ে পাইকারি সেল করে দিই। বিভিন্ন পাইকাররা অনেক মাছ ওঠে। আমি সাধারণত সাদা মাছ কিনি, যেটা বলতে রুই, কাতলা, তেলাপিয়া, ফাঙ্গাস। এখানে 4টা 4:30টার দিকে পৌঁছাই। এখানে বাজার শেষ হয়ে যায় আপনার 6টার দিকে। মাছ নিয়ে আইয়ে চান্দিনার থেকে, কুমিল্লার থেকে, নবাবপুর থেকে, তারপরে শরীদপুর থেকে, সাতক্ষীরার থেকে।
2010 সালের শুরুর পর 3 বছর আড়তটি ইজারা দেয় পৌর কর্তৃপক্ষ। তবে ব্যবসায়ীদের মামলার কারণে বর্তমানে স্থগিত আছে ইজারা প্রক্রিয়া। নিয়ম স্টেট লাইসেন্স দেওয়ার কথা সেটা আমরা দেই, আর বাড়তি যদি কোনো টাকা নেওয়ার কোনো সিদ্ধান্ত সরকার নেয় তাহলে আমরা যারা ব্যবসায়ী আছি তারা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হই। মামলা জনিত কারণে আসলে আমরা এখন বর্তমানে ইজারা স্থগিত রেখেছি। আমাদের কাছ থেকে তারা যে ট্রেড লাইসেন্সটি নিয়েছিল সেটির কার্যক্রম এখন স্থগিত আছে, আমরা এখন ট্রেড লাইসেন্স তাদের দিচ্ছি না। আড়তদাররা জানান প্রতি ব্যবসায়ীর কাছ থেকে 500 টাকা করে জমা নেয় মালিক সমিতি। এছাড়া আড়তের প্রহরী ও পরিচালনার জন্য প্রতিদিন নেওয়া হয় 50 টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল বিরতিহীন সংবাদে, আমন্ত্রণ পরের আয়োজনে।